স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। ঋণের 10% খেলাপি হলে লভ্যাংশ ঘোষণা নয়, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত স্বৈরাচারী বলছেন মালিকরা। দুর্বল ব্যাংকের লভ্যাংশ দেওয়ার নৈতিক ভিত্তি নেই মত বিশেষজ্ঞদের। অর্থনৈতিক উন্নয়নে এখনো পিছিয়ে ময়মনসিংহ বিভাগ, গ্যাস সংকটে গতি নেই শিল্পায়নে, হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান। অঞ্চল ভিত্তিক শিল্পায়নের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। দালাল আর মিলারদের সিন্ডিকেটে জিম্মি কৃষক। হবিগঞ্জে ধান নিয়ে সরকারি গুদামে গেলে ফিরিয়ে দেয়া হচ্ছে নানা অজুহাতে। লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা করার দাবি। এবং মালয়েশিয়ায় নিয়মিত অভিযানে আটক বিপুল সংখ্যক বাংলাদেশি। সাধারণ ক্ষমার আওতায় নিজ দেশে ফেরাতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ঘোষণা, চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। শুরুতেই বন্দর বাণিজ্যের খবর। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। শনিবার হঠাৎ করেই বাংলাদেশের 6 ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। গেল মাসে ভারতীয় স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল দেশটি। ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর শনিবার জানায়, এখন থেকে কেবল কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতীয় ব্যবসায়ীরা এই পণ্য আমদানি করতে পারবেন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফল ও জুস, তুলা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের আসবাবপত্র। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না, এমনকি পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা দিয়েও নয়। তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের গুঁড়া আমদানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। একই সঙ্গে নেপাল বা ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারত হয়ে পণ্য পরিবহনের ওপরও নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। 2023 সালে ভারতের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি হয়েছে প্রায় $700 মিলিয়ন। এর 93% এসেছে স্থলবন্দর দিয়ে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতি বছর ভারত বাংলাদেশের মধ্যে প্রায় $16 বিলিয়ন বাণিজ্য হয়ে থাকে। এর মধ্যে $14 বিলিয়ন পণ্য ভারত থেকে আমদানি হয় এবং মাত্র $2 বিলিয়ন পণ্য অর্থাৎ বাংলাদেশি পণ্য রপ্তানি হয় ভারতে। বাংলাদেশে মোট 24টি স্থলবন্দর আছে। এর মধ্যে 16টি স্থলবন্দরের সাথে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। তবে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল এবং ভারতের পেট্টাপোল বন্দরের মধ্যে। পরিসংখ্যান বলছে এই বাণিজ্যের পরিমাণ প্রায় 80%। তবে হঠাৎ করে গতকাল অর্থাৎ যে সমস্ত পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় এর মধ্যে বড় একটি অংশ রয়েছে কিন্তু গার্মেন্ট শিল্পের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য। তবে হঠাৎ করে গতকাল ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় নতুন একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ থেকে স্থলপথে গার্মেন্টস পণ্য সহ ফল এবং কয়েকটি পণ্য কিন্তু তারা যে আমদানি সে আমদানি বন্ধ করে দেয় এবং এই আমদানি বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে এই রপ্তানি বাণিজ্যের উপরে। বেনাপোল বন্দরে
এই মুহূর্তে প্রায় 50 থেকে 70টি ট্রাক ভারতে রপ্তানির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে কিন্তু বলে আমরা জানতে পারি। আমরা কথা বলেছি স্থানীয় ব্যবসায়ীদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে নিষেধাজ্ঞা জারির আগে যে সমস্ত রপ্তানি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দর এসেছে সে সমস্ত ট্রাক কিন্তু ভারতে রপ্তানির সুযোগ থাকছে। তবে নতুন করে যে সমস্ত পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আসবে এ সমস্ত পণ্যবাহী ট্রাক কিন্তু আজ থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। তবে যে কলকাতা বন্দর এবং নবসেবা নামে একটি বন্দর আছে, যে বন্দর দিয়ে কিন্তু এ সমস্ত পণ্য ভারতে রপ্তানির সুযোগ থাকছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে যে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে যে রপ্তানি বাণিজ্যে বড় ধরনের বিরূপ প্রভাব পড়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। দর্শক, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। আমরা আলোচনা করব এর অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব। একই সঙ্গে আলোচনা করব আসছে অর্থ বছরের জন্য কেমন হতে যাচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার। আর এসব নিয়ে আলোচনায় কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক সংস্থা এমআরএ নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। স্যার, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি প্রতিবেদনে দেখলাম, তারপর সরাসরি যুক্ত হয়ে আমাদের সহকর্মীও জানাচ্ছিলেন যে ভারতের যে স্থলবন্দরের বন্ধ করে দেওয়ার যে বিষয়গুলো, তো এই যে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিটা বন্ধ করলো, এই সব কারণে বাংলাদেশ আসলে ভারতের সঙ্গে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, পাশাপাশি বাংলাদেশের নিজস্ব সক্ষমতা তৈরির পথ কতটা সুগম হচ্ছে বলে মনে করেন? ধন্যবাদ। একটা তো হলো যে অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাব বললে, কূটনৈতিক প্রভাব থেকেই তো যেটা এসছে আর কি। অর্থনীতির যে বেসিক সূত্র সে অনুযায়ী সমুদ্রের যে এখন অপশনটাই যে ভারতের যে যারা আমদানিকারক তারা হয়তো সমুদ্র পথের অপশনটা নেবে। তো ওই আগেও কিন্তু সে অপশনটা ছিল, তো তার থেকে স্থলবন্দর দিয়ে একটু খরচ কম এবং সুবিধা বলেই কিন্তু সেটা করছিল। তো সেই জায়গাটাতে মানে কূটনৈতিক প্রভাব থেকেই কিন্তু এটা আসছে। এবং বাংলাদেশ ভারতের মধ্যে এখন কূটনৈতিক দিক থেকে যে প্রেশার আছে দুই পক্ষের জন্য, যে প্রেশারটা আছে সেখানে তো অন্য কোনো অপশন আমি দেখি না। তো যখন অন্য কোনো অপশন না থাকে তখন অর্থনৈতিক যে লেনদেনের যে টুলগুলো আছে, আমদানি রপ্তানির যে টুলগুলো আছে, সেটা একটা বড় বিষয় হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে যদি ভারতের ব্যবসায়ীরা যদি আমদানি একটু ঘুরিয়ে করতে হয়, তাতে করে যদি এমন হয় যে ভারতের কোনো ব্যবসায়ীর জন্য বাংলাদেশ থেকে পণ্য না এসে অন্য কোনো দেশ থেকে আনতে হয়, সেটাও কিন্তু তাদের খরচ বাড়াবে। আবার যদি বাংলাদেশ থেকে নিতে হয় সেটাও মনে হচ্ছে খরচ বাড়াবে, কারণ যদি চেপার হতো সমুদ্রপথে তারা তো এমনি করতো। তো সেটা খানিকটা করবে। এখন কিছু যেটা ইমিডিয়েটলি দেখা যাচ্ছে যে বেনাপোল বন্দরে আটকে আছে, সেটা আমি মনে করি কোনো একটা নিয়ম চেঞ্জ করলেও যেগুলো অনগোয়িং আছে সেটাকে তো রেসপেক্ট করতে হবে। আমার ধারণা সেটা করবে। এরপরে এটার প্রভাবটা কিভাবে আসবে এটা নির্ভর করে আসলে মানে বিকল্প ওয়েটা কতটা কস্টলি হবে এবং ভারতে যারা ব্যবসায়ী আছে ওদের বিকল্প পথ কী আছে। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা চাপ এসছে এই ট্রান্সশিপমেন্ট নিয়ে। এখন যেটা হয়েছে, যে নেগোসিয়েশন হচ্ছে, সেটা কিন্তু আমরা যে ইন্ডিয়া থেকে আমদানি করি সেটার ক্ষেত্রে একটা বড় ইমপ্লিকেশন আছে, কারণ আমরা তো আসলে বিশাল পরিমাণে আমদানি করি, রপ্তানিতে ইন্ডিয়াতে আমাদের একটা স্মলার অংশ। তো সেদিক থেকে এই দুইটাই কোন জায়গায় যাবে। এখন যদি আমরা ওভারঅল যদি আমরা বাণিজ্যের দিক থেকে চিন্তা করি বা ওভারঅল দেখা যাচ্ছে কি অর্থনীতির প্রেক্ষাপটে এটার যে চাপ বা এটার যে প্রভাব, সেটা অর্থনীতিকে খুব বেশি ডিল করে দেবে ওরকম কিছু আসবে বলে আমি মনে করি না। এটা আমি যদি এখন রপ্তানির কথা বলি, আমার সামগ্রিক যে রপ্তানি তার তুলনায় কিন্তু ইন্ডিয়াতে যেটুকু আমরা করছি, যে ফিগারটা এখনও স্টোরিতে আসছে, এটা আহামরি বড় কিছু না। ফলে আমাদের একটা অনিশ্চয়তা যেটা আছে মানে বৈশ্বিক ক্ষেত্রে ট্রাম্পের যে শুল্কের যে রেস্ট্রিকশনটা এসছে, সেটা আমাদের জন্য একটা বড় ইমপ্লিকেশন। অ্যান্ড সেটা মনে হচ্ছে যে আস্তে আস্তে হয়তো আগের জায়গায় চলে যাবে, রেস্ট্রিকশন থাকবে না। কারণ আমেরিকা হয়তো নিজের স্বার্থে, তার কনজিউমারের স্বার্থে হয়তো একটা জায়গায় তাদেরকে ফিরে আসতে হবে, হয়তো আস্তে আস্তে তাদের একটা রিয়েলাইজেশন হচ্ছে। তো সেই থেকে চিন্তা করলে আমি মনে করি যে ইন্ডিয়ার সাথে এখন যেটা হয়েছে এটা আমাদের সব কিছুর একটা প্রভাব থাকে, কিন্তু সার্বিক প্রেক্ষাপটে এটা ওরকম বড় কোনো প্রভাব তৈরি করবে বলে আমার মনে হয় না।
স্যার এবার একটু এডিপি প্রসঙ্গে আসতে চাই। আজ যেহেতু নতুন অর্থ বছরের এডিপি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে, তো এই বছরের কিন্তু অন্তর্বর্তী সরকার উন্নয়ন ব্যয়টা অনেকাংশেই কমিয়ে নিয়ে এসেছে, তো এই যে কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? কমিয়ে নিয়ে আসার তো চাওয়ার কথা না, কিন্তু কমিয়ে আনতে হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশে আমরা যে সরকারের যে ট্যাক্স এবং নন ট্যাক্স যে রেভিনিউ আমরা যেটাকে বলি, টোটাল যে গভর্নমেন্টের যে ক্যাপাসিটি আছে, মোটা দাগের পুরাটাই আমরা গভর্নমেন্টের মেশিনারিজ চলতি ব্যয় যেটা আমরা আর কি, আমাদের যে ঋণ আছে, ঋণের সুদ থেকে শুরু করে এই সব কিছু মিলে এই পুরোটাই ওইদিকে চলে যায়। তাহলে আমরা উন্নয়ন ব্যয় যেটা করি সেটা ধার করে করতে হয়, মোটামুটি অনেক বছর ধরে সেটা হয়েছে মোটা দাগে। তো এখন তো আমরা আমাদের এই সার্বিক যে ট্রানজিশন, এই ক্রান্তিকালে কিন্তু আমরা দেখেছি যে অর্থনৈতিক একটা বিরাট চাপ তৈরি হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড একটু শ্লথ হয়েছে, সেটা গভর্নমেন্টের দিক থেকেও বলছে, দাতা সংস্থার দিক থেকেও বলছে যে আমাদের যে প্রবৃদ্ধি একটু স্লো থাকবে। তো এখন যে কোনো একটা দেশের সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো আছে, আমরা যদি বলি মূল্যস্ফীতি, আমরা যদি বলি আমাদের রিজার্ভ, আমরা যদি বলি প্রবৃদ্ধি, হ্যাঁ, তো এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সবসময় যে একইভাবে থাকবে তা না, সেজন্য একটা ফ্লাকচুয়েশন যেটা সবসময় থাকে এর মধ্যে। ফলে এই ফ্লাকচুয়েশনটা হলো এই সামষ্টিক অর্থনৈতিক সূচকের বৈশিষ্ট্য। এখন এই ফ্লাকচুয়েশন না হয়ে যদি এমন হয় যে এটা একটা মানে লম্বা সময় ধরে হ্যাঁ ডাউন ট্রেন্ড, তখন একটা কনসার্ন থাকে। আরেকটা কথা যেটা আমরা যখন বলি কমিয়ে নিয়ে আসছে, মানে এইটা আমরা যখন সার্বিকভাবে আমরা যখন বলি অর্থনৈতিক প্রবৃদ্ধি কি একটু কমে যাচ্ছে মানে তো নেতিবাচক না, কমে যাচ্ছে মানে অন্যান্য বছরে যেভাবে বাড়তো এবার বাড়ছে, একটু কম হারে বাড়ছে। তো এখন আমি বলছি সার্বিক প্রেক্ষাপটে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি একটু কমে যাবে মানে প্রবৃদ্ধি হবে, গত বছর থেকে বাড়বে, কিন্তু হয়তো 7-8% বাড়বে না, হয়তো এখানে 1-2% কমে যাবে। এইটা মোটামুটিভাবে যারা এর সাথে জড়িত সবাই জানেন, এবং প্রেক্ষাপটটা আমরা জানি, আমাদের যে আভ্যন্তরীণ প্রেক্ষাপট এবং বৈশ্বিক প্রেক্ষাপটটা আমরা জানি। তো সে ধরনের ফ্লাকচুয়েশন হতেই পারে। এখন এই যে এখন কম স্পেন্ড করাটা, এটা আসলে সব কিছু মিলিয়ে এইটা হলো আমি যদি আমার আয় ব্যয়ের যে প্রক্ষেপণ যেটা সেটা যদি প্রপারলি করতে পারি, সেই অ্যাডজাস্টমেন্টটা হয়, সেটা ভালো। তো এখন সেটা করে করা হচ্ছে না, আমরা এত বেশি করব না, আমাদের একটু কম এখানে করতে হবে। পাশাপাশি যেটা হলো যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো আমরা যেখানে যে অ্যালোকেশন দিচ্ছি সেটার যে ইউটিলাইজেশন, সেখানে বিরাট প্রবলেম আছে। ফলে এখন সংস্কার দিয়ে চেষ্টা করা হচ্ছে যে আমরা যে গভর্নমেন্ট যে ট্যাক্স করে বা ধার করে যে ব্যয়গুলি করছে উন্নয়ন খাতে, সেই ব্যয়গুলির উৎকর্ষতা, এর কোয়ালিটি কীভাবে বাড়ানো যায়, একই পরিমাণ টাকা দিয়ে আমি আরও ভালো রোড করতে পারি কিনা। এখন একটা রোড ঘাট পথ করা হলে হয়তো 6 মাস 1 বছর পরে এটা ভেসে যাচ্ছে পানিতে, সেটা এমনভাবে করতে পারি কিনা যেটা কিনা 20 বছরের কিছু হবে না। একটু জানতে চাই, সেটা হচ্ছে যেমনটি আপনি প্রেক্ষাপটের কথা বলছিলেন, এই যে প্রেক্ষাপটের বিবেচনা কিন্তু বলা হচ্ছিল, অন্তর্বর্তী সরকার বারবারই বলছিলেন যে আগের যত বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া হতো সবগুলো রাজনৈতিক বিবেচনায় নেওয়া হতো। তো সেই বিষয়গুলো বিবেচনায় এসেই কি অন্তর্বর্তী সরকার এবারের এটিপিতে বাজেট বা বরাদ্দ কমিয়েছে কিনা? না, প্রথম হলো যে একটা তো রাজনৈতিক বিবেচনায় তো হয়েছে অনেকগুলো, সবগুলো হয়েছে আমি বলবো না। যেন আমি যখন কর্ণফুলী টানেল দিয়ে যাই, সেখানে দেখা যাচ্ছে যে এটা ওরকম প্রয়োজনীয়তা আমরা দেখতে পাচ্ছি না। তো এরকম অনেক কিছু প্রজেক্ট কিন্তু হয়েছে যেটাকে আমরা বলি কসমিক, ঠিক আছে, দেখানোর জন্য, সবগুলো এরকম তা না। এখন যেটা হয়েছে যে আমাদের ওই রিয়েলাইজেশনের বাইরেও যেটা হচ্ছে এখন যে আমাদের চাপ আছে, আমরা চাইলেও করতে পারবো না, অনেক বেশি ধার করা হয়েছে বিদেশ থেকে। সেই ধারটা কিন্তু এখন এই অন্তর্বর্তী সরকার এবং পরে যারা আসবেন তাদেরকে কিন্তু পে করতে হবে। ফলে ডলারে যে আমার ধারটা হয়ে গেছে, এটা কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। 2015-16 সালে যেখানে $41 বিলিয়ন মতো ছিল বৈদেশিক অব্লিগেশন, সেটা এখন দাঁড়িয়েছে কত 100 বিলিয়নের উপরে দাঁড়িয়েছে। 21-22 ছিল এটা $95 বিলিয়ন। তার মানে $54 বিলিয়ন 5-6 বছরে আমরা বাইরে থেকে বড় করেছি শুধু সরকারের ক্ষেত্রে। তো এই যে হিউজ ধার করেছে, ধার করার কারণে ওই কিছুটা ফেলে কিছু দুর্নীতি হয়েছে, সব কিছু মিলে আমরা তখন বুঝতে পারি নাই, বরং আগের রিজার্ভ এখন থাকলে তারা টের পেত যে তারা কোন জায়গায় অর্থনীতিকে নিয়ে গিয়েছে। স্যার আরেকটু খুব ছোট করে জানতে চাইবো, সেটা হচ্ছে এডিপি বাস্তবায়ন করতে প্রতিশ্রুত বিদেশি সহায়তা ছাড় করার জন্য সক্ষমতা বাড়াতে সরকারের কি গুরুত্ব দেওয়া উচিত কিনা? একটা হলো যে সেটা তো গুরুত্ব অলরেডি দিয়েছেই এবং বাইরে থেকে প্রতিশ্রুত বেশি এসছে, কিন্তু মনে রাখতে হবে কিছু কিছু বিষয় আমাদের কাঠামোগত, সেটা ওভারনাইট 6 মাসে 1 বছরে করা যায় না। দেখতে হবে যে
সেই চেঞ্জ করার জন্য কাঠামোর মধ্যে কোনো ধরনের পলিসিগত কোনো চেঞ্জ আছে কিনা, ফলে রিফর্মের যে কথা আছে সংস্কার মানে এখন কিন্তু সংস্কারের দিকে যাচ্ছে, কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্টলি হয়ে গিয়েছে তা না, বা আমাদের সবসময় একটা স্ট্যাটাস কো থাকে যে যা আছে সবাই এটাকে নিয়ে ধরে পড়ে থাকতে চায়, ফলে সংস্কারটা একটুকে চাপ দিয়ে করতে হয়। তো সেই চাপটা তো অনেক খানিকটা এসছে, খানিকটা সামনে আরও আসতেছে, তো সেটা দরকার। এবং আমি মনে করি যে যেহেতু রাতারাতি হবে না, কিন্তু অ্যাটলিস্ট সেই ট্রেন্ডটা তৈরি হয়েছে কিনা। আমিও মনে করি যে অনেকগুলো ক্ষেত্রে সেই সংস্কারের এই প্রসিডিওরটা শুরু হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এর বাস্তবায়ন। প্রশ্ন কেউ করতে পারে যে হ্যাঁ আরও বেশি হতে পারতো কিনা, হ্যাঁ সেই প্রশ্ন সবসময় থাকে। আমরা সামনের দিকে দেখবো যে হয়তো আরও অনেক ক্ষেত্রে আরও বড় বড় সংস্কার আসছে। অবশ্যই আমরাও আশাবাদী যে সামনের উন্নয়নগুলো বাংলাদেশের জন্য আরও বেশি ভালোভাবে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শকবৃন্দকেও। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের তীব্র আপত্তি মালিকদের। বলেন, ঋণের বিপরীতে যথাযথ সঞ্চিতি রাখতে পারলে লভ্যাংশ দেওয়ার সুযোগ থাকা উচিত। তবে যেসব ব্যাংক খেলাপের কারণে মূলধন সংকটে, সেগুলোর লভ্যাংশ ঘোষণার অধিকারই নেই বলে মত বিশেষজ্ঞদের। সাইফুল ইসলামের রিপোর্ট। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৬টি ব্যাংক তালিকাভুক্ত। এর মধ্যে ১২টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ মোট বিতরণ করা ঋণের ১০% বেশি। ১৩ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের দেয়া নতুন নির্দেশনায় এসব ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না। এতে দুশ্চিন্তায় সাধারণ বিনিয়োগকারীরা। আমার ইচ্ছা হলো আমার কোম্পানির একটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম, এটার জন্য আমাকে কোনো দায়বদ্ধতা মুখোমুখি হতে হবে না, এইটা তো হওয়া ঠিক না। ব্যাংক মালিকরা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে স্বৈরাচারী তকমা দিচ্ছেন। বলছেন, কোনো ব্যাংক যদি খেলাপি ঋণের বিপরীতে যথাযথভাবে সঞ্চিতি রাখতে পারে, তাহলে কেন লভ্যাংশ ঘোষণা করতে পারবে না? যদি একটা ব্যাংক তার 10% হোক, 12% হোক খেলাপি ঋণ, বা 15% হোক, যদি যথাযথভাবে প্রভিশনিং করে টাকা যদি তার ব্যাংকে থাকে, সেখানে ডিভিডেন্ড না দেওয়ার তো কোনো কারণ নেই। যারা এগুলি ওভারসি করার কথা, তাদের মন মতো ওরা করে দিলে এগুলি কয়েকদিন পরে যখন গণতান্ত্রিক সরকার আসবে, এগুলি তোপের মুখে সব উড়ে চলে যাব। খেলাপি ঋণের ভারে অনেক ব্যাংক মূলধন ঘাটতিতে। দুর্বল এসব ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নৈতিক ভিত্তি নেই বলে মত ব্যাংক খাত বিশেষজ্ঞদের। খুবই স্বাভাবিক একটা আচরণ বাংলাদেশ ব্যাংকের পক্ষে, কারণ পৃথিবীর সব দেশেই এই ধরনের নিয়মকানুন, আপনার যদি প্রভিশনিং শর্টফল থাকে, আপনি যদি ডিভিডেন্ড না দিতে পারেন, আপনার যদি ক্যাপিটাল শর্টফল থাকে, তাহলে কেউ প্রফিট ডিক্লেয়ারই করতে পারে না, তাই না? সুতরাং আমাদের দেশে যে এটা করা হয়েছে, এটা আমি খুব আশ্চর্য হইনি। এটা তো স্বাভাবিক। আসলে আমার কাছে তো মনে হচ্ছে ওরা স্বাভাবিকতার দিকে যাচ্ছে। গেল বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ২০% বেশি। প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি দেখে পুঁজিবাজারে অর্থলগ্নি করেন বিনিয়োগকারীরা। খেলাপির ভারে নুয়ে পড়া দুর্বল ব্যাংকগুলো যদি লভ্যাংশ ঘোষণার সুযোগ পায়, সেক্ষেত্রে শেয়ারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, যা সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণার শামিল বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। এবার শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। ১ ঘন্টার প্রধান সূচক ১৪.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৩৪ পয়েন্টে। সরিয়া সূচকে বেড়েছে ৩.৮৯ পয়েন্ট। বাছাইকৃত সূচক বেড়েছে ২.২৫ পয়েন্ট। যতগুলো কোম্পানি শেয়ার বাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে, তাদের প্রথম ঘন্টায় ২৪৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে ৬৭টির, আর অপরিবর্তিত আছে ৬০টি কোম্পানির শেয়ারের দর। প্রথম লেনদেন হয়েছে ৭৮ কোটি টাকার শেয়ার। হবিগঞ্জে বড় ধান কাটা প্রায় শেষ, তবে সরকারি গুদামে ধান নিয়ে গেলে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন চাষিরা। খাদ্য বিভাগ বলছে, লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা করা হয়েছে। রাশেদ আহমদ খানের তথ্য ছবিতে রিপোর্ট। ধান ঘরে তোলার উৎসব চলছে হবিগঞ্জে। সোনালী ধানে রঙিন স্বপ্ন বুনলেও তা ফিকে হয়ে আসছে ন্যায্য দাম না পাওয়ায়।
বাজারে প্রকারভেদে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকায়, যা থেকে উৎপাদন খরচও উঠছে না। এছাড়া সরকারিভাবে ধান সংগ্রহের 1 মাস হতে চললেও সংগ্রহ হয়েছে মাত্র 12%, আর দালাল ছাড়া গুদামেও ধান দিতে পারছেন না কৃষক। মাথার গাম ফলাইয়া এই মূল্যটা আমরা পাই না, কৃষক বাঁচতাম আমরা কিভাবে? দালাল গুদাম ধান নেয়, আমরা ধান নেয় না। গুদামের মধ্যে যদি ন্যায্য মূল্যে না পাওয়া যায় তাইলে তো আগামীতে আমরা ধান না ফলানি সবচেয়ে ভালো। লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান নেওয়া হচ্ছে বলে দাবি খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার। যারা ধান দেওয়ার জন্য আপনার অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, প্রকৃত কৃষকদেরকে বাছাই করে লটারির মাধ্যমে এবং তাদের অ্যাকাউন্টে আমরা ধানের মূল্য পরিশোধ করছি এবং এখানে দালালির কোনো এখানে ধান দেওয়ার কোনো সুযোগ নাই। চলতি বছর জেলায় 8257 মেট্রিক টন ধান ও 24176 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন এ সময় বাণিজ্য। গ্যাস সংকটে গতি নেই শিল্পায়নে, হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থানও, সম্ভাবনার দুয়ার খুলছে না পর্যটন শিল্পেও। সব মিলিয়ে অর্থনৈতিক উন্নয়নে এখনও পিছিয়ে ময়মনসিংহ বিভাগ। এমন অবস্থায় অঞ্চলভিত্তিক শিল্পায়নের বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। জেলা প্রতিবেদকদের সহায়তায় ওবায়দুল হকের প্রতিবেদন। ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার 9 বছর পেরিয়েছে, তবে উন্নয়নের গল্পে এখনও পিছিয়ে ব্রহ্মপুত্র পাড়ের এই বিভাগ। ভালুকা ও ত্রিশালে বেশ কিছু কারখানা গড়ে উঠলেও অন্য উপজেলায় নেই দৃশ্যমান উন্নয়ন। 2018 সালে ঈশ্বরগঞ্জে 200 একর জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা থাকলেও তা আলোর মুখ দেখেনি দীর্ঘদিনেও। ভালুকা অঞ্চলের আসলে যারা মিল ফ্যাক্টরিরা আছেন তারা আসলে ময়মনসিংহমুখী না, তারা সকলেই ঢাকামুখী। জামালপুর, নেত্রকোনা ও শেরপুরেও একই দশা। শেরপুরে পর্যটন শিল্পে সম্ভাবনা থাকলেও গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত অবকাঠামো। হাওড়া অঞ্চল নেত্রকোনায় এক ফসলি কৃষির উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ বর্ষাকালে থাকেন বেকার। গ্যাস সংকটে থমকে আছে বিসিক শিল্পাঞ্চলের কার্যক্রম। আর জামালপুরে একমাত্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার 9 বছর পরও কার্যক্রম শুরু হয়নি পুরোপুরি। যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি করা যায় বা কোনো একটা অর্থনৈতিক জোন তৈরি করা যায় তাহলে এখানকার মানুষের আয় রোজগার বাড়বে। এই যখন পরিস্থিতি, তখন সরকারি উদ্যোগের অপেক্ষায় স্থানীয় প্রশাসন। আমরা যদি রাস্তাঘাটের উন্নয়ন করতে পারি তাহলে এই এলাকায় একটি অর্থনৈতিক জোন করার পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। শিল্পায়নের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান নিশ্চিত করতে ময়মনসিংহ বিভাগে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় বাণিজ্য। নটরডেম কলেজে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী 8ম ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল। গত 16 থেকে 17 মে ঢাকার আরামবাগে অবস্থিত কলেজটির প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এই ফেস্টিভ্যাল নটরডেম আউটওয়ার্ড বাউন্ড অ্যাডভেঞ্চার ক্লাবের HSC 25 ব্যাচের সদস্যরা আয়োজন করেন। এবারের ফেস্টিভ্যালে ছিল 14টি দলীয় এবং একক ইভেন্ট। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের 200টিরও বেশি প্রতিষ্ঠানের 250-র বেশি শিক্ষার্থী। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা কিছুটা কমায় নিরাপদ বিনিয়োগ হিসেবে কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের চাহিদা, তাই দামও নিম্নমুখী। তবে দেশের বাজারে শনিবার ফের ভরিতে সর্বোচ্চ 1364 টাকা বাড়িয়েছে বাজুস। মার্কিন টিন শুল্ক স্থগিতের সিদ্ধান্ত ভারত পাকিস্তানের সংঘাত বন্ধ হওয়ায় ভৌগোলিকভাবে ঝুঁকি কিছুটা কমেছে এই অঞ্চলে। এতে স্বল্প পরিসরে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে চাহিদা কমেছে স্বর্ণের, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারের স্বর্ণের দামে। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে শুক্রবার $33.21 কমে আউন্স প্রতি স্বর্ণের দাম নেমেছে $3203। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 3.62%। বিশ্ববাজারে কমলেও দেশের বাজারে উল্টো চিত্র স্বর্ণের বাজারে। শনিবার ভরিতে সর্বোচ্চ 1364 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। চলতি বছর 35 বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম বাড়ানো হয়েছে 23 বার আর কমানো হয়েছে মাত্র 12 বার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।
মালয়েশিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরাতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি কর্মসূচি নিয়েছে মালয়েশিয়া সরকার। তথ্য বলছে 2025 সালকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট বর্ষ হিসেবে ঘোষণা করেছে দেশটি। এ লক্ষ্যে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছে সরকার। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এতে বলা হয়, চলতি মাসের 19 মে থেকে শুরু হয়ে এই সুযোগ থাকবে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত। তবে অপরাধের ধরন অনুযায়ী 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে কারো কারো। আর 18 বছরের কম বয়সীদের কাছ থেকে জরিমানা পরিশোধ না করলেও তাদের বিশেষ পাসের জন্য 20 রিঙ্গিত পরিশোধ করতে হবে। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গেই থাকুন সময়ের।